আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট। আন্তর্জাতিক সংবাদ প্রথমেই জানিয়ে দিব ট্রাম্পের সময় শেষ, জানালো ইরানের আইআরজিসি। এরপর আরও জানিয়ে দিব আচমকার সামনে ভেসে উঠল এই দানব। ৪৭ মিনিটে শেষ হতে যাচ্ছিল আমেরিকার নৌবহর। এবং সর্বশেষ জানিয়ে দিব ইরান যুদ্ধের সমাপ্তি ঘোষণা করলেন আতঙ্কিত ট্রাম্প। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ট্রাম্পের সময় কি খুব দ্রুতই ফুরিয়ে আসছে? কারণ এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি, যে বাহিনী কেবল কথার কথা বলে না, বরং কাজ করে দেখিয়ে দেয়। তাই আইআরজিসি যখন ঘোষণা করে ট্রাম্পের দিন ফুরিয়ে আসছে, তখন বিষয়টি যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত অশুভ সে কথা আর বলার অপেক্ষা রাখে না। আইআরজিসির গোয়েন্দা শাখা এক বিবৃতিতে দাবি করেছে, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অনেকটাই সংকুচিত হয়ে গেছে। তাদের ভাষায় ওয়াশিংটন এখন এমন এক অবস্থায় দাঁড়িয়ে আছে যেখানে প্রতিটা সিদ্ধান্তই ঝুঁকিপূর্ণ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত সেই বার্তায় আইআরজিসি জানায়, সাম্প্রতিক কূটনৈতিক পরিবর্তনগুলো যুক্তরাষ্ট্রকে কার্যত কোণঠাসা করে ফেলেছে। ফলে একদিকে চাপ বাড়ছে, অন্যদিকে কমছে বিকল্পের পথ। এই পরিস্থিতির পেছনে তারা কয়েকটি বড় কারণও তুলে ধরেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরানের দেয়া ১ মাসের আলটিমেটাম। তেহরান স্পষ্ট করে বলেছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে তাদের নৌ অবরোধ নীতি থেকে সরে আসতে হবে, না হলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। এখানেই শেষ নয়। আইআরজিসির দাবি, শুধু ইরান নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বদলাচ্ছে শক্তির সমীকরণ। রাশিয়া, চীন, এমনকি ইউরোপের বিভিন্ন দেশও নাকি আগের মতো অবস্থানে নেই। তাদের নীতিতে এসেছে পরিবর্তন, যা যুক্তরাষ্ট্রের উপর চাপ আরও বাড়িয়ে দিচ্ছে। এই প্রেক্ষাপটে আইআরজিসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বার্তাটি দিয়েছে, সেটি সরাসরি যুক্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাদের মতে ট্রাম্প এখন দুইটি কঠিন পথের সামনে দাঁড়িয়ে আছেন। প্রথম পথ, ইরানের বিরুদ্ধে একটি বড় সামরিক অভিযান, কিন্তু আইআরজিসির ভাষায় এটি হবে অসম্ভব এবং ঝুঁকিপূর্ণ। কারণ এই যুদ্ধে যুক্তরাষ্ট্র শুধু একা ইরানকে মোকাবেলা করবে না, দেশটির ছায়া হয়ে থাকা মিত্ররাষ্ট্র রাশিয়া, চীন থেকে শুরু করে হিজবুল্লাহ, হুথি সবার সঙ্গে সম্মিলিত এক জোটের মুখোমুখি হতে হবে। কিন্তু ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা অর্ধেকে গিয়ে ঠেকেছে। তাই এই মুহূর্তে যুক্তরাষ্ট্র যুদ্ধের ময়দানে পা রাখলে সে পায়ের অস্তিত্ব যে বিলীন হয়ে যাবে, সেটা দিনের আলোর মতো পরিষ্কার। দ্বিতীয় পথ, তেহরানের সঙ্গে একটি চুক্তি, যা ওয়াশিংটনের জন্য মোটেও স্বস্তিদায়ক হবে না। অর্থাৎ যুদ্ধে কার্যত পরাজয় স্বীকার করে ইরানের কাছে মাথা নত করা, যা মেনে নেওয়া যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত কঠিন। অর্থাৎ যেদিকেই যান না কেন, চাপে থাকতেই হবে ট্রাম্পকে। আর এখানেই তৈরি হচ্ছে নতুন কৌতূহল। যুক্তরাষ্ট্র কি যুদ্ধের পথ বেছে নেবে, নাকি কূটনীতির টেবিলে বসবে? এবার আমেরিকার বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক অহংকার আটলান্টিকের অতল গহ্বরে মুখ থুবড়ে পড়েছে। পেন্টাগনের শীর্ষ কর্তারা সবসময় দাবি করেন তাদের নৌবাহিনীর ধারে কাছে যাওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের নেই। কিন্তু এই মিথ্যে দম্ভ মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে যায় যখন সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস ডোয়াইট ডি আইজেনহাওয়ারের একদম নাকের ডগায় উঠে আসে রাশিয়ার একটি নিউক্লিয়ার সাবমেরিন। আমেরিকার রাডার, স্যাটেলাইট এবং অত্যাধুনিক সেন্সর সিস্টেম পুরোপুরি অন্ধ প্রমাণ করে রাশিয়ার এই পারমাণবিক দানবটি সরাসরি মার্কিন নৌবহরের পথ আটকে দাঁড়ায়। পুরো আমেরিকান বাহিনী তখন আক্ষরিক অর্থে রাশিয়ার হাতে জিম্মি। পানির নিচে রাশিয়ার এই শিকারী যানটি ছিল ইয়াসেন এম ক্লাসের একটি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিন। সামরিক ডেটাবেস থেকে জানা যায়, বর্তমান বিশ্বে আন্ডার ওয়াটার স্ট্রেলথ বা অদৃশ্য থাকার প্রযুক্তিতে রাশিয়ার এই সাবমেরিনগুলো সবার ধরাছোঁয়ার বাইরে। একটি সাবমেরিনকে রাডারে ধরতে হলে মূলত অ্যাক্টিভ সোনার থেকে শব্দ তরঙ্গ নিক্ষেপ করতে হয়। সেই শব্দ সাবমেরিনের গায়ে ধাক্কা খেয়ে ফিরে এলে এর অবস্থান জানা যায়। কিন্তু রাশিয়ার ইয়াসেন এম ক্লাসের সাবমেরিনের বাইরের আবরণে বিশেষ ধরনের রাবারাইজড অ্যাকোস্টিক টাইলস ব্যবহার করা হয়। যখনই কোনো মার্কিন যুদ্ধজাহাজ থেকে সোনার সিগন্যাল পাঠানো হয়, এই টাইলসগুলো সেই শব্দ তরঙ্গকে পুরোপুরি শুষে নেয়।
কোনো প্রতিধ্বনি ফিরে যায় না। একই সাথে সমুদ্রের নিচে থার্মোক্লাইন বা ভিন্ন ভিন্ন তাপমাত্রার পানির যে স্তর থাকে, রাশিয়ান ক্যাপ্টেনরা ঠিক সেই স্তরের নিচে সাবমেরিন নিয়ে চলাচল করেন। পানির এই তাপমাত্রার পার্থক্য সাবমেরিনের ইঞ্জিনের শব্দকে পুরোপুরি ঢেকে দেয়। ফলে আমেরিকার এইজিস কমব্যাট সিস্টেমের মতো শতভাগ নিখুঁত দাবি করা রাডার নেটওয়ার্কও রাশিয়ার এই প্রযুক্তির কাছে একদম অকেজো হয়ে পড়ে। আমেরিকান নৌবাহিনীর কমব্যাট ইনফরমেশন সেন্টারে তখন চরম আতঙ্ক বিরাজ করছে। রাডার অপারেটররা যখন বুঝতে পারেন তাদের একদম কাছে একটি রাশিয়ান ডোমসডে সাবমেরিন চলে এসেছে, তখন হিসাব কষে দেখা যায় তাদের হাতে সময় আছে মাত্র ৪৭ মিনিট। নৌযুদ্ধের সুনির্দিষ্ট নিয়ম বা রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী কোনো এয়ারক্রাফট ক্যারিয়ারের ৮ থেকে ১০ কিলোমিটার ব্যাসার্ধের ভেতর কোনো অজানা বা শত্রু নৌযান প্রবেশ করলে তাকে সরাসরি ধ্বংস করার নির্দেশ থাকে। এই সীমানাকে বলা হয় ইনার ডিফেন্সিভ প্যারামিটার। রাশিয়ান সাবমেরিনটি যে গতিতে এগোচ্ছিল তাতে ঠিক ৪৭ মিনিট পর সেটি এই সীমানার ভেতর ঢুকে পড়ত। মার্কিন মেরিনরা বুঝতে পারে এই নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের হয় গুলি চালাতে হবে, নয়তো নিজেদের সলিল সমাধি মেনে নিতে হবে। পুরো যুদ্ধজাহাজে রেড অ্যালার্ট সাইরেন বেজে ওঠে এবং মেরিনরা সর্বাত্মক যুদ্ধের জন্য নিজেদের ব্যাটল স্টেশনে অবস্থান নেয়। এই পুরো ঘটনাটি ঘটছিল উত্তর আটলান্টিক মহাসাগরের GIUK গ্যাপ নামক একটি এলাকায়। গ্রিনল্যান্ড, আইসল্যান্ড এবং যুক্তরাজ্যের মাঝখানের এই জলপথটি সামরিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে পেন্টাগন এই রুট দিয়ে ইউরোপে লক্ষ লক্ষ টন যুদ্ধাস্ত্র এবং রসদ পাঠাচ্ছিল। আমেরিকার ধারণা ছিল তাদের কড়া পাহারায় থাকা এই রুটে কেউ আঘাত হানতে পারবে না, কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঠিক এই সুরক্ষিত জায়গাতেই সবচেয়ে বড় আঘাতটি হানেন। রাশিয়ার সাবমেরিনটি সেখানে শুধু টহল দিতে যায়নি, এটি মূলত একটি অত্যন্ত জটিল সিগন্যাল ইন্টেলিজেন্স মিশন পরিচালনা করছিল। এর প্রধান কাজ ছিল মার্কিন নৌবহরের ৩ কিলোমিটারের ভেতর ঢুকে তাদের সমস্ত ইলেকট্রনিক ফ্রিকোয়েন্সি, যোগাযোগ ব্যবস্থার এনক্রিপশন কোড এবং রাডারের ব্লাইন্ড স্পট বা দুর্বল জায়গাগুলো নিখুঁতভাবে রেকর্ড করা। রাশিয়া মূলত আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার একেবারে ভেতরের তথ্যগুলো সরাসরি চুরি করে নিচ্ছিল, আর আমেরিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখা ছাড়া কিছুই করতে পারছিল না। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক চরম নাটকীয় মোড়। যখন সারা বিশ্ব প্রহর গুনছিল মে মাসের এই ১ তারিখের ডেডলাইনের জন্য, ঠিক তখনই ওয়াশিংটন থেকে এলো এক চাঞ্চল্যকর বার্তা। মার্কিন যুক্তরাষ্ট্র কি তবে পিছু হটল, নাকি এটি কোনো নতুন রণকৌশল? ইরান যুদ্ধ কি আসলেই শেষ? ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরান ও আমেরিকার মধ্যকার সে বিধ্বংসী সংঘাতের কি তবে জবনিকা পড়ল? ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে আজ এক দীর্ঘ বিবৃতিতে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চলা যুদ্ধ এখন সরকারিভাবে সমাপ্ত। হোয়াইট হাউসের দাবি, গত এপ্রিলের শুরু থেকে চলা যুদ্ধবিরতির মাধ্যমেই এই সংঘাতের অবসান ঘটেছে। মার্কিন সংবিধানের ওয়ার পাওয়ার্স রেজুলেশনস অনুযায়ী কংগ্রেসের অনুমতি ছাড়া কোনো প্রেসিডেন্ট ৬০ দিনের বেশি যুদ্ধ চালিয়ে যেতে পারেন না। আজ শুক্রবার ছিল সেই মেয়াদের শেষ দিন। ঠিক শেষ মুহূর্তে ট্রাম্প প্রশাসন দাবি করল, যেহেতু এখন সরাসরি গোলাগুলি চলছে না, তাই এই আইনি বাধ্যবাধকতা তাদের আর স্পর্শ করতে পারবে না। হাউস স্পিকার মাইক জনসনকে যখন এই আইনি জট নিয়ে প্রশ্ন করা হয়, তিনি সপাটে উত্তর দেন, আমরা কোনো যুদ্ধ করছি না। তার দাবি, বর্তমানে কোনো বোমাবর্ষণ চলছে না। আমেরিকা এখন যুদ্ধের ময়দান ছেড়ে শান্তির মধ্যস্থতা করতে ব্যস্ত। তবে এই যুক্তিতে কি ধোপে টিকবে? মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সেনেটরদের সামনে এক বিতর্কিত ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বর্তমানে যে যুদ্ধবিরতি চলছে তার ফলে যুদ্ধের সেই ৬০ দিনের ঘড়িটি আপাতত পজ বা থমকে গিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতি চললে আমেরিকার জন্য কংগ্রেসের অনুমতির কোনো প্রয়োজন নেই বলে মনে করছে পেন্টাগন। ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলায় তেহরান কেঁপে উঠেছিল। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি এবং শীর্ষ কমান্ডারদের মৃত্যুর পর মধ্যপ্রাচ্যের আগুন ছড়িয়ে পড়েছিল দাবানলের মতো। হরমুজ প্রণালী বন্ধ থেকে শুরু করে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা, গত ২ মাস বিশ্ব দেখেছে ধ্বংসের লীলা খেলা। ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যাকে মানতে নারাজ ডেমোক্র্যাট শিবির। সিনেটর টিম কেন স্পষ্ট জানিয়েছেন, আইনের কোথাও পজ বা বিরতি দেওয়ার কোনো সুযোগ নেই। তাদের দাবি, মে মাসের ১ তারিখ পার হওয়ার সাথে সাথেই প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধান লঙ্ঘন করেছেন। আমেরিকার অন্দরে এখন এক বিশাল সাংবিধানিক সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। সিনেটর অ্যাডাম শিফ এক আবেগঘন বার্তায় বলেছেন, ২ মাসের যুদ্ধে আমরা ১৩ জন বীর সেনাকে হারিয়েছি, বিলিয়ন বিলিয়ন ডলারের অপচয় হয়েছে। তার মতে, যুদ্ধের চড়া মূল্য ইতিমধ্যেই চোকানো হয়ে গেছে। এখন সময় এসেছে যুদ্ধের ইতি টানার, আইনের ফাঁকফোকর দিয়ে যুদ্ধ জিইয়ে রাখা নয়। যদিও ট্রাম্প প্রশাসন বলছে যুদ্ধ শেষ,
কিন্তু মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও থমথমে। তেলের আকাশছোঁয়া দাম আর গ্লোবাল মার্কেটের অস্থিরতা এখনও কাটেনি।